ফণিবাবুর ২০৩ নং পঞ্চাননতলার রোডের ভাড়া বাড়িতে শ্রী শ্রী ঠাকুর বহুবার পদার্পণ করেছেন। ওই বাড়ি চিরপথিক ঠাকুরের বিশ্রামস্থল, বিশিষ্ট লীলাঙ্গন, ভক্ত ভগবানের নিজস্ব মিলনক্ষেত্র। ওই বাড়িতে থাকাকালীন একদিন ঠাকুর ফণিবাবুকে জিজ্ঞাসা করলেন, ফণি, তুই তো সংসারী, তোমার স্ত্রী পুত্র কন্যা আছে, ওদের জন্য কিছু ভেবেছ? এটা তো তোমার ভাড়া বাড়ি, এবার নিজের একটা বাড়ি করো। ফণিবাবু সাপ জানালো, এই তো বেশ আছি ঠাকুর, আবার বাড়ির কি দরকার? বাড়ি প্রসঙ্গ ইতি টানার উদ্দেশ্যে তাড়াতাড়ি তিনি আরো বললেন, তাছাড়া বাড়ি করার মতো আমার আর্থিক সঙ্গতি আমার নেই। ঠাকুর এবার নিরুত্তর, কিন্তু ইচ্ছাময়ের ইচ্ছা তো নিষ্ফল হবার নয়। কিছুদিন পরে হঠাৎ অপ্রত্যাশিতভাবে এমন একটি মামলা বল্লভ দাস অ্যান্ড ব্রাদার্স এর তৎকালীন মালিকের মধ্যে সম্পত্তি ভাগ বাটোয়ারা সম্পর্কিত দায়িত্ব তার নিতে হলো, যার জন্য তার বাড়ি করবার প্রাথমিক প্রয়োজনীয় অর্থের অভাব হলো না। সঙ্গে সঙ্গে ফণিবাবু বুঝতে আর বাকি রইল না এই পট পরিবর্তনের নেপথ্যে অদৃশ্য সূত্রটি কে। ১০১ নং পঞ্চাননতলা রোড, অধুনা ২৬ নং দেশপ্রাণ শাসমল রোডের লাল ছিমছাম সামনে অল্প একটু বাগানওয়ালা বাড়িটি ফণিবাবু নিজের পরিকল্পনা অনুযায়ী তৈরি হলেও আগেই বলেছি, এটা করার কোনো পূর্ব পরিকল্পনা তার কোনো কালেই ছিল না। বাল্যকাল থেকে দুস্তর দরিদ্র সহায় সম্বলহীন বাধা অতিক্রম করে প্রতি পদে প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে করতে এই অসম সাহসী অধ্যাবসায়ী স্বনির্ভর মানুষটি নিজের পায়ে দাঁড়িয়েছেন। কিন্তু বিস্ময়ের কথা এই যে পেশায় দক্ষ আইনজীবী ও বহুদর্শী পুরুষ হলেও তিনি কোনোদিন ঘোর সংসারী বিষয়বুদ্ধি সম্পন্ন ছিলেন না। বরং সংসারের মাটিতে গুরুগত প্রাণ, আবেগপ্রবণ স্বভাব, উদাসীন ফণিবাবুর মনের শেকড় বড় আগলা ছিল। তাই বলা যায় গুরুর ইচ্ছারূপ আদেশই তৈরি হয়েছিল তার ১০১ নং পঞ্চাননতলা রোডের নতুন বাড়িতে। ওই বাড়ি তাই ঠাকুরের বাড়ি। বাংলা ১৩৪২ সনের রথযাত্রার দিন ফণিবাবু শ্রী ঠাকুরের পট বুকে করে সপরিবারে তার নতুন বাড়ি সন্তোষ কুটিরে প্রবেশ করেন। এই সঙ্গে স্থাপিত হয় ঠাকুরের আরও একটি লীলা কেন্দ্র। এই বাড়ির একতলায় নির্মাণ কাজ মোটামুটি সম্পূর্ণ হতে ফণিবাবু সপরিবারে গৃহে প্রবেশ করেই আমন্ত্রণ জানালেন ঠাকুরকে নতুন বাড়িতে পদার্পণের জন্য। এখানে তার পদধূলি না পড়া পর্যন্ত যেন তার মনে শান্তিই নেই। ফণিবাবুর ভ্রাতুষ্পুত্র কেষ্ট কৃষ্ণপদ মিত্র ইতিমধ্যে বাড়ির সামনে এক চিলতে বাগানটুকু সাজিয়েছে নানা সুগন্ধি ফুলের ও রং বেরঙের পাতাবাহারির গাছে। খবর পেয়ে সাঙ্গপাঙ্গ সহ এলেন ঠাকুর ফণিবাবুর নতুন বাড়িতে। বাড়ির সামনে বড় রাস্তার ওপর দাঁড়ালেন তার গাড়ি। গাড়ি থেকে নেমেই নতুন লাল বাগান ঘেরা একতলা বাড়িটির দিকে চেয়ে দেখলেন কয়েক মিনিট, তারপরে বললেন, বাহ, বেশ সুন্দর বাড়ি হয়েছে তো ফণির। ঠাকুর এসেছে খবর পেয়ে তাড়াতাড়ি ছুটে এলেন ফণিবাবু। ঠাকুর তার দিকে দিকপাত মাত্র না করে গটগট করে সদর পরিবারে অন্দরমহলে প্রবেশ করলেন। ভেতরে উঠোনের কোলে টানা বারান্দা আর উঠোনের এক প্রান্তে গ্রামের বাড়ির মতো তুলসী মঞ্চ। ঠাকুর এই বাড়িতে প্রথম এলেন, কিন্তু তার স্বাচ্ছন্দ্য চলাফেরা দেখে তা বোঝার উপায় নেই। এ যেন তার বসত বাড়ি, বহুকাল বাস করেছেন এখানে, তাই এর প্রতিটি আনাচে কানাচে তার যেন চেনা। ভেতরে ঢুকে কারোর দিক নির্দেশ অপেক্ষা না করে বারান্দা দিয়ে বাঁদিকে খানিক হেঁটে আবার ডান দিকে বাঁক নিয়ে গিয়ে দাঁড়ালেন একেবারে রান্নাঘরের সামনে। সেখানে জ্বলন্ত দুটি উনানের সামনে রান্নার সাজ সরঞ্জাম উপকরণ পরিবৃত্তা অবগুণ্ঠনের আড়ালে গলদঘর্ম সন্তোষ ঠাকুরের জন্য ভোগ রান্নায় ব্যস্ত।
তাই তিনি দরজার সামনে দণ্ডায়মান ঠাকুরকে তখনও দেখতে পাননি। হঠাৎ মেঘমন্দ্রিত ধ্বনিতে চমকে উঠে মুখ তুলে চেয়ে দেখেন দরজার সামনে দাঁড়িয়ে আছে বিশাল বপু জীবন দেবতাটি। তাড়াতাড়ি হাত ধুয়ে প্রণাম করতে আসার আগেই তিনি বলে উঠলেন, আমার বড় খিদে পেয়েছে সন্তোষ, তাড়াতাড়ি খেতে দাও আমায়। এ যেন মাতৃসমা জ্যেষ্ঠ কন্যার কাছে দ্বিতীয় শৈশবে উপনীত সন্তান তুল্য বয়স্ক পিতার আকুতি। এই ছিল মিত্র পরিবারের ঘরের সঙ্গে মানুষ নিগমানন্দ। ১০১ নং বাড়িতে প্রথম ছিল একতলা ৩ কামরার উত্তর দক্ষিণ খোলা। বাড়ির পূর্ব দিকে ঘরখানাটি বেশ বড় কারুকার্যময় একটি খাটে ঠাকুরের শোয়ার ব্যবস্থা হয়েছিল। দ্বিপ্রহরে ভোগের পর একদিন ঠাকুর সেই খাটে বিশ্রামরত। ঘরটি বাড়ির শেষ প্রান্ত, তাই গা দিয়ে একটা সরু গলি একেবারে পাড়ার ভেতর পর্যন্ত। হঠাৎ সেই গলিতে দাঁড়িয়ে জানলা দিয়ে মুখ বাড়িয়ে এক পথিক জানতে চান বিশেষ কোনো এক রাস্তায় তার পরিচিত এক ভদ্রলোকের বাড়ি ঠিক কোন দিকে তার জন্য। তিনি ভদ্রলোকটির নাম ও বাড়ির নম্বর বললেন। ঘরে উপস্থিত কেউ কিছু বলার আগেই ঠাকুর তাকে পরিষ্কার পথ নির্দেশ দিয়ে দিলেন, আর পথিকটি সন্তুষ্ট হয়ে নিজের গন্তব্য পথে চলে গেলেন। এবার অবাক হবার পালা। ঘরে উপস্থিত সেবিকারা, যাদের মধ্যে সন্তোষও ছিল। ঠাকুর তো এই বাড়িতে প্রথম এসেছে, বাড়ির আশেপাশে রাস্তাঘাট তো কিছুই চেনে না, তাহলে কি করে তিনি সাবলীলভাবে অসম্পূর্ণ অচেনা এই জায়গায় পথ নির্দেশ দিলেন? এই রহস্য অবশ্য এখনো ভেদ করা যায়নি। এগুলো জিজ্ঞাসু চোখে যখন বিস্ময় বোঝা হয়ে তার দিকে নিবদ্ধ, তিনি নির্বিকারভাবে গড়গড়ার নলে সুখ টান দিয়ে চলেছেন যেন কিছুই হয়নি। আর একদিন এমনই এক ঘটনা। ঠাকুর সদল বলে হাওড়া ২০৩ নং বাড়ি থেকে হালিশহরে যাচ্ছেন গাড়িতে। সে দলে সেবার সন্তোষও ছিল। সুরমা সন্তোষমা বোধ হয় নিজের মধ্যে আলোচনা করছেন। তারা মাঝে মাঝে হালিশহরে যান, কিন্তু মা সুধাংশুবালার বাড়িটি ওখানে কোথায় ছিল তা দেখা হয় না কোনোবার। ঠাকুরের সঙ্গে কোনোদিনই হালিশহরে গেলে জিজ্ঞাসা করতে হবে, তিনি ঠিক বলতে পারবেন। গাড়িতে যেতে যেতে এবার ওদের কারোর সে কথা মনে পড়ল, কিন্তু ঠাকুরকে জিজ্ঞাসা করবে কে? সম্ভবত সুরমাই সাহস করে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, মায়ের বাপের বাড়ি এদিকে ঠিক কোন জায়গাটায় ছিল? ঠাকুর আত্মমগ্ন দৃষ্টি দিয়েছিল তখন বাইরের চলচ্ছবির দিকে। কথাটা কানে গিয়েছিল ঠিকই, যদিও তা বোঝার কোনো উপায় ছিল না। কিছুক্ষণ নীরবতার পর হঠাৎ হাত তুলে একটি মাঠের কোলে ঘন সন্নিবিষ্ট বৃক্ষসারির দিকে তর্জনী সংকেত বললেন, ওই ওই দিকে। সন্তোষ বা সুরমা তৎক্ষণাৎ সেই দিকে উঁকিঝুঁকি দিয়ে দেখবার চেষ্টা করলেন, কিন্তু বাড়ি ঘরের কোনো চিহ্নই দেখতে পেলেন না। হয়তো এই দিগন্ত জোড়া মাঠ আর দীর্ঘ বৃক্ষশ্রেণীর অন্তরালেই হালিশহরের অন্যান্য অনেক ভগ্ন ইট বেরানো বাড়ির মতো কোনো এক প্রাচীন ভঙ্গ দেউল মা সুধাংশুবালার পদচিহ্ন বুকে ধারণ করে আশেপাশে গজিয়ে ওঠা বট, অশ্বত্থ, বেল, নিমের গাছে পৃথিবী ভেঙে যাওয়া এক চাঁদের হাটের গল্প। সোনারা দীর্ঘ শ্বাস ফেলে। স্বভাবে রাশভারী প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন বিচিত্রভাষী ফণীবাবু নিজ গৃহে কর্তা হয়েও তার জ্যেষ্ঠের শ্রী মহেন্দ্রনাথ মিত্রের সঙ্গে একান্ত অনুগত স্নেহশক্ত কনিষ্ঠের মতোই আচরণ। মনীন্দ্র বৈষ্ণব ধর্মে অনুরক্ত ছিল। হরিনাম করতেন। ভগবৎ পাঠ শুনে মাঝরাতে হরিনাম করতে করতে বাড়ি ফেরা ছিল তার নিত্যকর্ম। তিনি একেবারে বিষয় বুদ্ধি সম্পন্ন ছিলেন না। ১৬ আনা সততাই বজায় রাখতেন। এই মানুষটি কোনো চাকুরিতে বেশি দিন টিকতে পারেনি, তাই অভাব ছিল তার নিত্যসঙ্গী। অর্থাপর্জনে অনুদ্যোগী, সৎ সরল, সামাজিক দৃষ্টিতে অলস প্রকৃতির দাদাকে এজন্য অপ্রত্যক্ষে ছোট ভাইয়ের সমালোচনা শুনতে হয়েছে। এক্ষেত্রে মনীন্দ্র প্রায়ই সন্তোষ মার কাছে উষ্ম প্রকাশ করে বলতেন,
ফণীর ওই সন্ন্যাসী গুরু আর তার চেলাদের নিয়ে এই মাতামাতি, অকাতর অর্থব্যয়, সংসারের অমনোযোগ, এক কথায় বাউন্ডুলপনা তার মোটেই পছন্দ হয় না। কি আছে ওই গুরুর মধ্যে যে সে এমন করে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ এমন অবহেলায় নষ্ট করছে? বিস্তৃত অবগুণ্ঠনের আড়ালে নীরব সন্তোষ। কি জবাব দেবেন তিনি? তিনি যে নিজেই আকণ্ঠ ডুবে আছেন ওই রস সমুদ্রে। একদিন 203 নং বাড়িতে ঠাকুর এসেছেন। মনীন্দ্র জানতেন না সে খবর। হঠাৎ তিনি দেশের বাড়ি থেকে এসে উপস্থিত হলেন সেখানে। বাড়ির আবহাওয়া দেখেই বুঝে গেলেন ব্যাপারটা। রান্নাঘরে এসে সন্তোষকে জিজ্ঞাসা করলেন, ফণীর গুরুদেব কোথায়? নিচু স্বরে উত্তর পেলেন, তিনি ওপরের বারান্দায় বিশ্রাম করছেন। মনীন্দ্র দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উঠে গেলেন উপরে। দেখলেন ঈষৎ রক্তভাযুক্ত তপ্ত কাঞ্চন বর্ণ বিশাল বপু, ততোধিক বিশাল ব্যক্তিত্ব সম্পন্ন, বেণীবদ্ধ কেশ, রুদ্রাক্ষ শোভিত, গেরুয়ার বদলে সাদা ধুতি পরিহিত এক পুরুষ, সম্রাট সদৃশ্য মহিমায় সুখাসনে উপবিষ্ট, হাতে শিথিল মুষ্টিতে ধরা গড়গড়ার নল, অর্ধনিমীলিত রক্তপ্রান্ত নয়নে স্থির অন্তর্মুখী গভীর দৃষ্টি। ওই দৃশ্যে চমৎকৃত বিস্মিত মনীন্দ্র স্তব্ধ আবিষ্ট হয়ে দাঁড়ালেন কিছুক্ষণ। তারপর নীরবে নেমে এলেন নিচে। নিঃশব্দে চলে গেলেন নিজের ঘরে। দ্বিপ্রহরে আহারের পর সন্তোষকে ধীরে স্বরে বললেন, ছোট বৌমা, বুঝেছি ফণী ওই রূপেই মোহে পড়েছে। ভেতরে যাই থাকুক, মানুষটাকে দেখলে সত্যি তার চোখ ফেরানো যায় না। শ্রদ্ধা ভক্তি করতে ইচ্ছে হয়। হায় রে, তিনি যদি জানতেন ছোট ভাইয়ের মনের খবর। শ্রদ্ধা নয়, ভয় ভক্তি নয়, সে যে মজেছে অন্য রসে। তার অবস্থান এখনো এই সুধাশয়ের তীরে বসা মক্ষিকার মতো, যা না পারে ডুবতে আর না পারে উঠতে।